নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায়ের একজন। তিনজনের নাম রবীন্দ্র, বঙ্কিম, শরৎ পরবর্তী বাংলা সাহিত্যে এক যোগে উচ্চারিত হয়। তারাশঙ্কর, মানিক, বিভূতি। আসলে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র 19 শতকের এই তিন মহিরুহের উত্তরসূরি হিসেবে এই তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের 10 দিক আলোকিত করে রেখেছে। 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। 1894 খ্রিস্টাব্দে এই দিনেই তার জন্ম হয়েছিল বাংলাদেশে। কিন্তু তার উপন্যাস, জীবন দর্শন আলোচনা করতে গেলে বা কোনো সাহিত্যিক তথা তার সাহিত্যকে পর্যালোচনা করতে গেলে সমকালীন দেশ কালকে বাদ দিয়ে আমরা সেই আলোচনাকে সম্পূর্ণ করতে পারি না। একজন সাহিত্যিকের নির্মাণ হয়ে ওঠা সমস্ত কিছুই লুকিয়ে থাকে তার সমকালীন সমাজ পরিবেশের ভেতরে। বাংলা উপন্যাস সাহিত্যে তেমনি বিভূতিভূষণের একই রকম ভাবে আমরা তাকে পর্যালোচনা করতে পারি। আসলে বিভূতিভূষণকে স্মরণ করতে গেলে আমাদেরকে যে সময়টাকে মনে রাখতে হয় সেটা হচ্ছে 20 শতকের দ্বিতীয় দশক। সময়টা খুব জরুরি। আজকের বাংলা সাহিত্য বঙ্কিম, রবীন্দ্র, শরৎ পরবর্তী বাংলা সাহিত্য আর তিন মহিরুহ এবং উত্তর পুরুষ এই তিন বন্দ্যোপাধ্যায়, এদের মাঝখানে যে জীবন, যে সমাজ, যে দেশ, যে পরাধীন ভারতবর্ষের শাসিত এক জাতির মর্মবেদনা লুকিয়ে থাকে, সেটাকে না দেখলে সমকালীন সাহিত্য এবং সাহিত্যিককে পর্যালোচনা করা একদেশদর্শী হয়ে যায়। তো এই আলোচনা করা প্রাথমিক পর্বে আমাদের জেনে নিতে হবে সাহিত্যের যে মূল উপাদান। আজকের দিনে আমরা প্রায়শই বলে থাকি উপন্যাস। সেই উপন্যাস কি? আমি খুব সংক্ষেপে ছুঁয়ে যাব। উপন্যাস আসলে এমন একটি কাহিনী যেটা মানুষের জীবন এবং সমাজকে যুক্তির মাধ্যমে দেখবে। যে গল্পের ভেতরে লুকিয়ে থাকবে প্রতিটি মানুষ এবং প্রতিটি সমাজের না বলা কথা। অর্থাৎ উপন্যাস হলো মানুষ তথা সমাজের আয়না। কিন্তু আয়নার ছবি তো নির্বাক, নির্জীব। উপন্যাসের ছবি কিন্তু কথা বলে। কিসের কথা বলে? সমকালীন সমাজের কথা বলে, চিরকালীন সমাজের কথা বলে। আর এই উপন্যাসের ভেতর দিয়ে মানুষ নিজেকে দেখে, মানব সংসারকে দেখে, ফেলে আসা অতীতকে দেখে। সাহিত্য অর্থাৎ সহিত, মঙ্গলের সঙ্গে। সভ্যতার ক্রমবিকাশে এই মঙ্গল আমরা নানা দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখেছি। কিন্তু যদি মঙ্গল অর্থাৎ প্রাথমিক অর্থ মনে করি মানুষের ভালো থাকা,
পরিবারের ভালো থাকা, জীবনের ভালো থাকা, সমাজের ভালো থাকা। তো সেই সহিতকে একটা প্রকার আমরা দেখতে পাই উপন্যাসের ভেতর দিয়ে। উপন্যাসকে আমরা বলে থাকি সকল প্রকার সাহিত্য প্রকরণের মধ্যে অর্বাচীন, অর্থাৎ আধুনিক। নাটক, কবিতা এর চেয়ে সবচেয়ে আধুনিক হচ্ছে ছোট গল্প এবং উপন্যাস, বা তথাকথিতভাবে যাকে আমরা বলে থাকি কথা সাহিত্য। সাহিত্য লেখকের সামনে উপস্থাপিত হয় তার নিজস্ব অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। তিনি জীবনকে কেমন করে দেখবেন। এই দেখার দৃষ্টিভঙ্গি দু রকমের। কেউ সমকালকে বড় করে দেখে, কেউ চিরকালকে বড় করে দেখে। কিন্তু এই দুটোর মেলবন্ধনের ভেতরেই লুকিয়ে থাকে একটি যথার্থ সাহিত্যের মূল উপাদান। যে সাহিত্যিক তার সাহিত্যকে সমকালীন দেখে সেটা সংবাদপত্রের মতো হয়ে যেতে পারে, আবার যে সাহিত্যিক তার সাহিত্যকে চিরকালীন দৃষ্টিতে দেখে সেটা দর্শনের মতো হয়ে যেতে পারে, কাব্যের মতো হয়ে যেতে পারে। একদম যথার্থ সাহিত্যিক তার সাহিত্যকে নির্মাণ করবেন আসলে না চিরকালীন না সমকালীন, এই দুটির মেলবন্ধনে নিজের জীবনের অনুভূতি দিয়ে। কল্পনা থাকবেই, বাস্তব তো থাকবেই, জীবন দর্শনও থাকবে। বিভূতিভূষণ এর উপন্যাস যদি এই প্রেক্ষাপটের আলোকে আমরা বিচার করি তাহলে আমাদের সামনে অনেকগুলো ছবি ভেসে উঠবে। তার প্রেক্ষাপট, তার অবস্থান, আমরা বিভূতিভূষণকে কেমন করে দেখি, কোন জায়গায় দেখি, এটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বাংলা সাহিত্যে উপন্যাসের অবদান খুব বেশি। আবার 19 শতকের ইংরেজি শিক্ষিত বাঙালি, আধুনিক বাঙালির জীবনে, সমাজ জীবনে এই সাহিত্য সংস্কৃতি তার অহংকারের উপাদান। সমগ্র পৃথিবীতে, সমগ্র ভারতবর্ষে বাঙালি জাতির পরিচয় ওই ফরাসিদের মতো সাংস্কৃতিক জাতি হিসেবে, সাহিত্যিক চর্চিত এক মানব গোষ্ঠী হিসেবে। সমগ্র এশিয়ার প্রথম যে মানুষটি বাঙালিকে পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ, এই সাহিত্যে নোবেল পেয়ে 20 শতকের প্রথম দশকে। অর্থাৎ সাহিত্য আমাদের সমাজ জীবনের অনেকটাই জায়গা দখল করে আছে। বিভূতিভূষণ মাত্র 14টি উপন্যাস লিখেছিলেন। এছাড়া তিনি যদি উপন্যাস না লিখে ওই দিনলিপি বা কিছু ডায়েরি ভ্রমণ কাহিনী লিখতেন হয়তো একই রকম জায়গা দখল করে থাকতেন। 14টি উপন্যাস বললাম, পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, বিপিনের সংসার, আদর্শ হিন্দু হোটেল, দুই বাড়ি, অনুবর্তন, অশনি সংকেত, দেবযান, কেদার রাজা, অথই জলে, ইছামতি। এছাড়া তার বিভূতিভূষণ এই যে এতগুলো উপন্যাস, তার অনেকগুলোর উপন্যাসেরই ভাতৃভূমি তার দিনলিপি, ডায়েরি ধর্মী রচনা, ভ্রমণ কাহিনী। নামগুলো অপূর্ব: স্মৃতির রেখা, তৃণাঙ্কুর, উর্মি মুখর, বনে পাহাড়ে, হে অরণ্য কথা কও, অভিযাত্রিক। এরকম এই মাত্র 14খানি উপন্যাস, গুটিকয় ভ্রমণ কাহিনী এবং দিনলিপি নিয়ে বিভূতিভূষণের সাম্রাজ্য বাংলা সাহিত্যে। আমাদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এবারে একটু ঢোকার চেষ্টা করব। বাংলা সাহিত্যকে বিভূতিভূষণ কি দিয়েছেন, বাংলা সাহিত্যের সমালোচকেরা বিভূতিভূষণকে কি চোখে দেখেন, তাই কতটা জায়গা দেন উপন্যাসের জায়গায়। যারা আমরা বাঙালি জীবন এবং বাঙালি সমাজকে দেখি সাহিত্যের প্রেক্ষাপটে, বাঙালির কোনো রাষ্ট্রনৈতিক ইতিহাস নেই, যা আছে বাঙালি সাহিত্যের ইতিহাস। বঙ্কিমচন্দ্র আক্ষেপ করেছিলেন বাঙালির কোনো
রাজনৈতিক রাষ্ট্রনৈতিক ইতিহাস নেই বলি। ওই সাহিত্যের ইতিহাসের ভেতর দিয়ে আমরা বাঙালি জাতিকে দেখার চেষ্টা করি। তেমনি ইংরেজ শাসিত ভারতবর্ষে বাংলাদেশের পটভূমিতে এই ঔপন্যাসিকদের লীলাভূমি বিচরণ ক্ষেত্র। বাংলা সাহিত্যে বিভূতিভূষণের পরিচয় প্রকৃতি প্রেমিক। তিনি যেন নীরব কবিতা আকাশ, প্রকৃতির লীলাক্ষেত্রে তিনি যেন স্বরাজ্যে স্বরাট। তার উপন্যাস প্রকৃতির লীলাভূমি। তিনি সমালোচিত যে তার উপন্যাসে তথাকথিত মানব জীবন পরিস্ফুট হয়নি, প্রকাশিত হয়নি। কেন? তার উপন্যাসের কোনো চরিত্র কুটিল, জটিল, জৈবিক লীলা, কামনা, বাসনা, লালসা, মার্কস, ফ্রয়েড এসব কিছু নেই। তাহলে তাকে আমরা সরিয়ে রাখি একদিকে। যতটা প্রচার পেয়েছে রবীন্দ্র পরবর্তী, শরৎ পরবর্তী, বঙ্কিম পরবর্তী, যেন মানিক, তারাশঙ্কর, বিভূতিভূষণ যেন অনেকটা কম। আক্ষেপ হয় এই বাংলাদেশে, এই পশ্চিমবঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যতটা চর্চা হয়েছে বিভূতিভূষণকে নেওয়া হয়নি, তারাশঙ্করকে নিয়ে হয়নি। কেন না? এর পেছনেও গহীন সমাজনৈতিক কারণ আছে। আমাদের ওই রাষ্ট্রনৈতিক, ওই রাজনৈতিক ইতিহাসের গল্প এসে যায়। তারাশঙ্করের নাম নোবেলের জন্য বিবেচিত হয়েছিল, কিন্তু তিনি ছিলেন জৈবিক প্রবৃত্তির উপকারের চেয়ে বড় কথা, তিনি ছিলেন গান্ধীবাদী। তিনি ভারতীয় আদর্শের প্রতীক, তিনি ভারত বোধ, তিনি স্বদেশী। এ কারণে সমকালীন পশ্চিমবঙ্গে তার উপন্যাসকে নোবেল কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়নি। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জয় জয়কার। কজন মানুষ মনে রেখেছে দুটি উপন্যাস ছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের আর গুটি কয় গল্প ছাড়া? ওই পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতিকথা। অবশ্যই দুটি শ্রেষ্ঠ উপন্যাস, কিন্তু আর বাকি কেন না? মানিকের নভেল, মানিকের উপন্যাসে আমরা নাকি মার্ক্সবাদের, তাত্ত্বিক মার্ক্সবাদের প্রয়োগ দেখতে পেয়েছিলাম। তারাশঙ্কর স্বরাজ্যে স্বরাট, তার মানুষকে দেখা, বীরভূমকে দেখা, দেশের মাটিকে দেখা। রবীন্দ্র পরবর্তী উপন্যাসে এত শ্রেষ্ঠ উপন্যাসিক বাংলাদেশে এখনো জন্মগ্রহণ করেনি তারাশঙ্করের মতো। আঞ্চলিক উপন্যাসের কথাকার, বীরভূমের কথাকার, রাঢ়ের রূপকার, বাঙালির সমাজ জীবন, বাঙালির মানুষের প্রবৃত্তি তাড়িত জীবন এরকম করে আর কেউ তুলে আনেনি তারাশঙ্করের মতো। সমাজের ভেতরে তন্ন তন্ন করে ফেলে আসা জীবন, আগত জীবন, চলে যাওয়া জীবন তারাশঙ্করের মতো কেউ দেখাতে পারেনি। হ্যাঁ, তিনি জীবনের দ্বন্দ্ব সংঘাত পটভূমিকেও দেখিয়েছেন, কিন্তু তবুও যেন মানিকের পরে অনেকদিন তার নাম উচ্চারিত হতো। আর বিভূতিভূষণকে আমরা প্রায়শই বলে থাকি তিনি ওই অপুর ভেতরেই নিতান্তই সত্যজিৎ রায় পথের পাঁচালীকে সেলুলয়েডের পাতায় তুলে ধরেছিলেন বলে তিনি তার খ্যাতি চূড়ান্ত করে রেখেছেন। কিন্তু বিভূতিভূষণ তার সাহিত্যের এই দিকটা, সামাজিক পর্যবেক্ষণের এই দিকটা, মূল্যায়নের এই দিকটা বাদ দিলে আমরা যদি বিভূতিভূষণকে বিচার করি, বিভূতিভূষণ সেই ভারতাত্মার প্রতীক। ভারতবর্ষকে তিনি তার উপন্যাসের জায়গায় দিয়েছেন। বিভূতিভূষণ মানেই আমাদের নাম চলে আসে পথের পাঁচালী, বিভূতিভূষণ মানেই নাম চলে আসে আরণ্যক। এই দুটি উপন্যাস খুব খ্যাত, পথের পাঁচালী, আরণ্যক। কখনো কখনো নাম শুনি ইছামতি, ইছামতি অবশ্যই এই দুটি নাম বেশি আসে। এছাড়া আর যে কটি নাম আসে, ইছামতি, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, অশনি সংকেত, অনেকগুলো নাম আসে। কিন্তু 1929 সালে প্রকাশিত পথের পাঁচালী, তিনি যদি একটি উপন্যাস লিখতেন, এই উপন্যাসটাই তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিত। আসলে তার এই যে জীবন,
এই যে তার উপন্যাস নির্মাণ ও শিল্পে সৃষ্টির জায়গা, আমরা যদি দেখি বিভূতিভূষণ উপন্যাসকে আমরা যদি একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, আমাদের সমাজ জীবনে তার প্রয়োজন, তবে দেখব যখন তিনি উপন্যাস লিখছেন 20 শতকের দ্বিতীয় দশক, তৃতীয় দশক, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকাল, মার্ক্সবাদ বিপ্লব, রুশ বিপ্লব ঘটে গেছে। ফ্রয়েডিও নামক মনোসাইকোলজিস্ট তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস প্রকাশিত হয়ে গেছে। দ্য সাইকোলজি দ্য সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ প্রকাশিত হয়ে গেছে। 3 এসেজ অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি 1905 প্রকাশিত হয়ে গেছে। 1917-তে রুশ বিপ্লব সংগঠিত হয়েছে। আর তারও আগে 1867-তে দাস ক্যাপিটাল প্রকাশিত হয়েছে। কি? পলিটিক্যাল ইকোনমি, মেটেরিয়ালিস্টিক ফিলোসফি। অর্থাৎ পৃথিবীর চিন্তা ভাবনার ইতিহাসটা বদলে দিল মার্ক্সের দাস ক্যাপিটাল। কি বলছি আমরা? পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল নট ইকোনমি, পলিটিক্যাল ইকোনমি। কালক্রমে কি দেখেছি? ইকোনমিটা কম, পলিটিক্যালটা বেশি। ফলে একটা হাতিয়ার কিছু মানুষ পেয়ে গিয়ে তাকে অবলম্বন করে, এবং আরো পরবর্তীকালে গ্রামসি নামক এক ব্যক্তি তার প্রিজনার্স লেটারে লিখলেন, এই পলিটিক্যাল ইকোনমি থেকে চলে এলেন কালচারাল পলিটিক্স, অর্থাৎ কালচারটাকে কেমন করে মার্ক্সবাদ দখল করে নেবে, তার সেই বিবর্তিত রূপ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। নব্য ইংরেজি শিক্ষিত তরুণের দল রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের ভারতীয় ঐতিহ্য, ভারতীয় জীবনাদর্শকে দূরে রেখে, না জেনে তারা এই হঠাৎ পাওয়া যুগের এক বস্তুবাদকে গ্রহণ করে সমকালীন সমাজ পত্রিকা কল্লোল, কালিকলম, প্রগতি, প্রবাসী, সবুজপত্র, এই সব পত্রিকাকে অবলম্বন করে এই বস্তুতান্ত্রিক মতবাদকে নিয়ে লেখায় ছড়িয়ে দিলেন। কিন্তু ওই যে নামগুলো বললাম, কল্লোল, কালিকলম, প্রগতি, প্রবাসী, এই লেখকরা কিন্তু আজ আর কেউ তাদেরকে মনে রাখেনি। আমরা অচিন্ত সেনগুপ্তের নাম মনে রাখিনি। ডিআর নামে ডাকা হতো দীনেশ রঞ্জন, কেউ তাকে আর মনে রাখে না। প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, এরকম আরো অনেক অনেক তরুণের দল। সে সময় বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে যে অবক্ষয়, যুগ সঞ্চিত লাঞ্ছনা, হতাশা, ক্লান্তি, তার যা প্রতিফলন, রিয়ালিজমের জন্ম, তারা এই সাহিত্যে নতুন হাওয়া বইয়ে দিলেন। তারা আজ কোথায়? তাদের জীবনাদর্শ আজ কোথায়? নেই। অর্থাৎ সমকালীন না চিরকালীন, সাহিত্যকে হতে হবে চিরকালীন, কালোত্তীর্ণ। তাই বিভূতিভূষণের পথের পাঁচালীতে আপাতভাবে দ্বন্দ্ব, সংঘাত, বিক্ষুব্ধ মানসিকতা, ফ্রয়েড, মার্ক্স না থাকা সত্ত্বেও সমকালীনের বাঙালি গোগ্রাসে গিলে নিয়েছে। কেন? প্রশ্ন এখানে লুকিয়ে থাকে। সাহিত্য তাহলে কার উপর নির্ভর করে? ওই কিছু তত্ত্বের উপর, না মানুষের সমাজ ঋদ্ধ যে মানসিক গঠন, চিরকালের যে মনুষ্যত্ব, তার ভেতরে লুকিয়ে থাকে। তাই তথাকথিত পথের পাঁচালীর মতো বিবরণ ধর্মী এক উপন্যাসে এটি শিশুর চোখে তার চারপাশের গ্রাম্য প্রকৃতিকে দেখার ভেতর কি এমন থাকতে পারে যেখানে এই এত তাত্ত্বিক কথা ছিল না, কিন্তু মানুষ গ্রহণ করলো। মানুষ আরণ্যকের মতো সে অর্থে নায়কহীন আদিবাসী জীবনের গল্প কেমন করে গ্রহণ করে নিল। মানুষ দৃষ্টি প্রদীপের মতো জিতুর এক ভবঘুরে মানুষের কাহিনী, অপরাজিতের মতো অপুর পরবর্তী কাহিনী বাঙালি পাঠক গোগ্রাসী গ্রহণ করল। ভাবার দরকার কি ছিল সেখানে, কি নেই আমরা খুঁজে গেছি এতকাল, কি ছিল আমাদের দেখতে হবে। সে কি ছিলটা না দেখে আমরা কি নেই তার ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কেমন করে একটু তাকিয়ে দেখি। যদি ভাবি না কেমন করে আমরা তার উপন্যাসকে দেখছি, আমরা বলছি বিভূতিভূষণের উপন্যাসে কি আছে না, মানিক, তারাশঙ্করের মতো সমকালীন জীবন, দ্বন্দ্ব, চাওয়া পাওয়া, চরিত্রের আতের কথা, এসব কিছু নেই।
কিন্তু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্র, এদের উপন্যাস তথাকথিত ভারতীয়কে গ্রহণ করেই নতুন সৃষ্টিতে স্থায়ী হয়েছে। তাদের উপন্যাসে আধুনিকতা অর্থাৎ ইউরোপীয় পাশ্চাত্য বস্তুবাদ যেমনই আসুক না কেন, তাদের উপন্যাস শেষ পর্যন্ত ভারতীয় উপন্যাস হয়েছে। তাদের উপন্যাস, তাদের সাহিত্য ভারতীয় জীবনাদর্শকে প্রকাশ করেছে। সে কারণেই তো ওই কল্লোল যুগ যাকে বলা হয়, তথাকথিত ওই অনুকরণের যুগ, পাশ্চাত্য প্রভাবের যুগ, নিজেকে না জেনে, নিজেকে না বুঝে, নিজের অতীতকে না দেখে, ঐতিহ্যকে আবিষ্কার না করে পল্লবগ্রাহী হিসেবে পাশ্চাত্যের জীবনকে দেখাকে রবীন্দ্রনাথ বলেছিলেন রিয়ালিটির কারি পাউডার। তিনি দেখেছিলেন এই সব কল্লোল যুগের ওই লেখক, সম্পাদক এবং তরুণদের শিল্পে তথাকথিত ওই দারিদ্র্যের আস্ফালন, যৌনতার আস্ফালন, তাদেরকে তিনি বলেছিলেন রিয়ালিটির কারি পাউডার। কেন? তার কাছে মনে হয়েছিল সাহিত্যে ওই জিনিসগুলো আমরা সবাই জানি, দেখি, বুঝি, সাহিত্যকে হতে হবে চিরকালীন, অবশ্যই সমকালীনকে নিয়ে। যে রিয়েলিটির কারি পাউডার, তার ভেতর দিয়ে তো আমরা প্রতিদিনই যাই। সাহিত্য যদি নতুন কিছু মনের খোরাক, চিন্তার খোরাক, মননের খোরাক না দেবে, সাহিত্য স্থায়ী হতে পারে না। তাই বুদ্ধদেব বসুর উপন্যাস এখন আমরা আর পড়ি না, প্রেমেন্দ্র মিত্র এখন আর পড়ি না, এখনো রবীন্দ্রনাথ পড়ি, এখনো বঙ্কিমচন্দ্র পড়ি, এখনো শরৎচন্দ্র পড়ে কাঁদি, এখনো তারাশঙ্কর পড়ি, পড়ি বিভূতিভূষণ। পড়তে হবে, কারণ বিভূতিভূষণই ভারত বোধের জন্মদাতা, বঙ্কিম, রবীন্দ্র, শরৎচন্দ্রের পরবর্তীকালে। কেমন করে? তাকিয়ে দেখি একটু বাংলা সমাজ জীবন, প্রথম মহাযুদ্ধের পরবর্তীকাল। আমরা খুব সচেতন ভাবেই বলছি, সমালোচকেরা বলছে যে, একজন বিখ্যাত সমালোচক বলছেন যে বাংলা সমাজ জীবন প্রথম মহাযুদ্ধের পূর্বযুগ পর্যন্ত পশ্চিমী নগর সভ্যতার অবক্ষয়, রুগ্নতা, অসন্তোষ আর বিপর্যয় থেকে মোটামুটি ভাবে মুক্ত ছিল। পয়েন্ট কোট। ভাবুন, আমরা কি জানলাম না, পশ্চিমী নগর সভ্যতা সেটা কি আছে না, অবক্ষয়, রুগ্নতা, অসন্তোষ, বিপর্যয়। তবু ওই কল্লোলের মানুষেরা তাকে গ্রহণ করল। আমার হাজার বছরের, আমার কয়েক হাজার বছরের ভারতীয় দর্শন এবং সভ্যতা, যেটা দত্তদায়ধ্বম দয়দ ভব বলে গেছে, যেটা সর্বভবেন্তু সুখিন সর্বসন্তু নিরাময়া এই শব্দ উচ্চারণ করেছে, কালের কষ্টি পাথরে যাকে বিচার করা হয়েছে, আমরা সেদিকে তাকালাম না। আমরা স্বীকার করছি যে পশ্চিমী নগর সভ্যতার অবক্ষয়, রুগ্নতা, অসন্তোষ, তাহলে ওই সভ্যতা এগুলো থাকে, তবু তাকে গ্রহণ করছি। বলছি না, মোটামুটি ভাবে মুক্ত ছিল বাংলাদেশ, আর ওই মুক্ত ছিলাম, আমরা ওটাকেই গ্রহণ করছি। অদ্ভুত আমাদের বিচারবোধ, অদ্ভুত। কেন করছি না, তার আগে যে ওই বললাম তিন মহিরুহ আমাদের, বঙ্কিম, রবীন্দ্র, শরৎ, এদের উপন্যাস, এদের জীবন দৃষ্টি শেষ পর্যন্ত ভারতীয় ঐতিহ্য বা বিশ্বাসের কেন্দ্রমূল থেকে উন্মার্গচারী হয়নি। তারা শ্রান্তিহারা আশাবাদ, ভারতীয় উপনিষদ, ভারতীয় বেদ বেদান্ত তারা গ্রহণ করেছেন এবং সেই জীবনাদর্শে তাদের উপন্যাস নির্মিত হয়েছে। তারা নিজেকে ফেলে পিছন পানে ছোটেননি। রবীন্দ্রনাথের মতো বিদেশে যাওয়া মানুষও শেষ পর্যন্ত উপনিষদ আশ্রয়ী হয়েছে। হয়তো উপনিষদ না থাকলে রবীন্দ্রনাথ হতো না, বাকিদের নেই বলে তারা আজ ওই জায়গায়। তো আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ তার এক জায়গায় ইংরেজি একটি গ্রন্থে তিনি বলছেন, আমি যখন আমার গাড়ি খারাপ হয়ে গেল, আমি যখন পশ্চিমবঙ্গের বাইরে থেকে জল নিয়ে আসছি, তখন যেখানে রুক্ষ ভূমিতে মানুষ আমাকে জল দিচ্ছে, কেউ পয়সা নিচ্ছে না, কিন্তু যেই আমি পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম, তখন একটু জল দিলেও তখন পয়সা দিয়ে জল কিনতে হচ্ছে। কেন? এই বাজার অর্থনীতি, এই পাশ্চাত্য প্রভাব, আমাদের মূল্যবোধ থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক এই শরৎচন্দ্রের পরবর্তী কাল আর এই কল্লোল গোষ্ঠীর কাল, এই যে অন্তর,
ব্যবধান, এর মাঝখানে বিভূতিভূষণের অবস্থান। তিনি কল্লোল যুগেরই লেখক। তার 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়, 1929-এ বিভূতিভূষণের পথের পাঁচালী প্রকাশিত হয়। অর্থাৎ এই সময়ে বসে তারাশঙ্কর এই কল্লোল যুগে একই সময় তিন বন্দ্যোপাধ্যায় লিখছেন উপন্যাস, তারা বসে উপন্যাস লিখছেন। বাকি দুজনের জীবনে এসছে সমকালীন প্রভাব, বিশ্বের প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধ, মহামারী, রুশ বিপ্লব, সবকিছুই যা কিছু এসছে, বঙ্গভঙ্গ আন্দোলন, প্রফুল্ল চাকি, আমাদের স্বদেশী আন্দোলন, বিদেশি বিতাড়ন, অসহযোগ, বাঘাযতীন 1915 সালে বুড়িবালামের তীরে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ, আইন অমান্য, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সমকালীন স্বাধীনতা আন্দোলন, গান্ধীজির নেতৃত্ব, সমস্ত কিছু ছুঁয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই পাশ্চাত্য দুই মতবাদ, ফ্রয়েড এবং মার্কস। আমার বলতে ইচ্ছে করে, এই যে মতবাদ বাংলা সাহিত্যকে আজ পর্যন্ত প্রায় এগুলোকেই আধুনিক মতবাদ বলা হয়। যদি আমি মার্কসের দাস ক্যাপিটালকে, তার মতবাদকে বলি অর্থনীতি দিক দিয়ে, যদি আমি ফ্রয়েডের মনোবিকলন তত্ত্ব, যৌন তত্ত্বকে মনে করি মানুষের গহীন অন্তরের আধারকে নতুন করে আবিষ্কারের উপায় হিসেবে, প্রাচীন ভারতবর্ষ তো ছিল এগুলো। একটু ভাবুন, আজকে ভাবার সময় এসে গেছে। এই একবিংশ শতাব্দী পশ্চিমবঙ্গে এই প্রান্ত দেশে বসে আমি বলছি, ধর্ম অর্থ কাম মোক্ষ কি, এর মাঝখানে দুটোকে ভাবুন, অর্থ কাম। ভারতবর্ষ ভেবেছে অর্থ আর কামকে নিয়ে। রামকৃষ্ণদেব কামিনী কাঞ্চন ভেবেছেন। আর দেখুন, এই ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, যাকে আমরা বলি চার পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, একদিকে ধর্ম আর একদিকে মোক্ষ, মাঝখানে আছে অর্থ আর কাম। এই অর্থ তো মার্ক্সের অর্থ, এই কাম তো ফ্রয়েডের কাম। পৃথিবীকে এই দুইটি কিছু দিতে পারেনি, সে কারণেই রামকৃষ্ণদেব ওই দুইটিকেই বলে গেছেন কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন। পিঁপড়ের মিষ্টি খাওয়া, রাজহাঁসের দুধ খাওয়ার গল্প তিনি বলে গেছেন। জগতে থাকতে হবে, ওই দুটিকে নিয়েই থাকতে হবে। সেই থাকাটা হচ্ছে ভারতীয় জীবনাদর্শ, সেই থাকাটা ভারতীয় আধ্যাত্মিকতা, সেই থাকাটা ভারতীয় প্রকৃতি চেতনার। অরণ্যে রচনা হয়েছিল আরণ্য, যে বেদ, তার সমস্ত কিছুই অরণ্যে রচনা হয়েছিল। আর বিভূতিভূষণের গ্রন্থের নামই আরণ্যক, ওটাও সে অর্থে ওই অরণ্যের কাহিনী। ভারতবর্ষ এই প্রকৃতির কথা বলে, ভারতবর্ষ এই অরণ্যের কথা বলে, ভারতবর্ষ এই জীবনাদর্শের কথা বলে। নদীর দুই পাড়ের মতো নদীর প্রবাহকে যেমন করে আটকে রাখতে হয়, নাহলে সেই নদী দুকুলকে প্লাবিত করে, মানুষের জীবনে তেমনি ধর্ম আর মোক্ষ নদীর দুই পাড়ের মতো। যখনই অর্থ এবং কাম প্লাবিত হবে, জীবন তখন নষ্ট হয়ে যায়। এটা ভারতবর্ষ বহুদিন আগে বুঝেছিল। মার্ক্সকে দিয়ে বুঝতে হবে না, ফ্রয়েডকে দিয়ে বুঝতে হবে না। পল্লবগ্রাহী আমরা আমাদের অতীত ঐতিহ্যের থেকে সরে গেলাম পাশ্চাত্যের তথাকথিত ইংরেজি শিক্ষিতার নামে, তথাকথিত আধুনিকতার নামে। ভারতবর্ষ যাকে ত্যাগ করেছে বহুদিন আগে, ধর্ম ছাড়া ভারতবর্ষে হতে পারে না। এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম বিভূতিভূষণের আলোচনায়, হঠাৎ কেমন কেমন লাগবে। আসলে বিভূতিভূষণ এই কথাই বলে গেছেন। আমি যেখানে শুরু করেছিলাম, যে ওই যে প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে পশ্চিমী নগর সভ্যতার অবক্ষয় কেমন করে আমাদেরকে শেষ করে দিয়েছিল। তাহলে আমাদের শেষ করেছিল, স্বীকার করলাম। আবার একজন কি বলছেন, না 20 শতকের মানবমুখী যুক্তি, বস্তু নির্ভর সভ্যতা, এই ধরনের আধ্যাত্মিক সাহিত্য সৃষ্টি প্রয়াস মধ্যযুগীয় সংস্কার মাত্র। তিনি বললেন এটা নাকি মধ্যযুগীয়, তাই কোথায় যেতে হবে। তিনি একটু আগে এটাকেই বললেন যে এটা পশ্চিমী নগর সভ্যতার অবক্ষয় এবং রুগ্নতা। আবার তিনি বলছেন এটা মধ্যযুগীয় কুসংস্কার। দ্বন্দ্ব নেই না, নিজেকে না দেখা, চোখে ঠুলি পরে থাকার এক রকমের অবস্থান। আসলে অন্ধ আমরা, নিজেকে না দেখে আমরা পরকে অনুকরণ করতে গেছি। তাই ওই পশ্চিমী সাহিত্যের হামসুন, গোর্কি, বোয়ারকে আমরা আমাদের জীবনে পাথেয় করলাম। আমরা তাকিয়ে দেখি রবীন্দ্রনাথ, তার বিশ্বগ্রাসী আধ্যাত্মিক চেতনা, সেটা আমাদের শেষ পর্যন্ত একটা বিশ্বাসের জায়গায় নিয়ে গেছিল জীবনকে। আমরা কখনো ওই সময়ের তরুণীরা কখনো দেখলাম মার্ক্সীয় দৃষ্টিতে, কখনো ফ্রয়েডীয় যৌন সমস্যা, অর্থাৎ একদেশদর্শী। এই সময়ে মানুষেরা কি বলছে, আমাদের একমাত্র বিরোধিতা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আমাদের
বিরোধিতা করতে হবে। কিন্তু কি না, তারা সাহিত্যের আলোচনায় প্রথম মনে করলেন যে সামাজিক সমস্যা না এলে, সামাজিক বিষয় নিয়ে না এলে, সমসাময়িক মানুষের প্রেম, দ্বন্দ্ব, হিংসা, রিয়ালিজম যাকে বলছি, সেটা না এলে সাহিত্য হয় না। সব মানুষকে হিংসায় বাঁচে, সব মানুষকে দ্বন্দ্বে বাঁচে, মোটকনাথ পাড়ে বাঁচে, গরু মাহাতো বাঁচে, যুগল প্রসাদ বাঁচে, যার কাজ শুধু অরণ্যের ভেতরে আরো গাছ লাগিয়ে যাওয়া। এই জীবন প্রকৃতি, এই জীবন দোয়েলের কোয়েলের না হতে পারে, কিন্তু 20 শতকের প্রথম দশকে 33 কোটি ভারতবর্ষের ভেতরে কতজন বেকার ছিল? কল্লোলে বলা হচ্ছে 1 লক্ষ বেকার। ইংরেজি শিক্ষিত শিক্ষাই আমাদের বেকার তৈরি করেছে। কিন্তু সেকালেও তো কোনো মানুষ আপন মনের থাকতে পারে? আজকের দিনে 20% মানুষ নগরে বাস করে। আজ থেকে 100 বছর আগে কত পার্সেন্ট মানুষ নগরে বাস করত? বাকি মানুষগুলো ভারতীয় সভ্যতা, ভারতীয় জীবনাদর্শ নিয়েই বাস করত। ওই তথাকথিত কয়েকজন উচ্চশিক্ষিত মানুষ, তারাই কেবল মনে করলো যে বিশ্বযুদ্ধের প্রভাব, বাঙালি জীবনের সংকট, মূল্য বৃদ্ধি সমস্ত এবং ফ্রয়েড প্রভাব আমাদের জীবনকে হতাশায় ক্লান্তি করে তুলল। ভুল কথা। ভারতবর্ষ প্রকৃতির সঙ্গে বাঁচতে শেখে, বিভূতিভূষণ তার উদাহরণ। ভারতবর্ষ সহজের ভেতরে বাঁচতে শেখে, বিভূতিভূষণ তার উদাহরণ। ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনায় বাঁচতে শেখে, বিভূতিভূষণ তার উদাহরণ। ভারতবর্ষ প্রকৃতি চেতনায় বাঁচতে শেখে, বিভূতিভূষণ তার উদাহরণ। রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ তো আছেই। তাহলে আমাদের ভাবতে হবে যে জীবনকে দেখার দৃষ্টিকোণ আসলে প্রতিটি উপন্যাসিকে স্বতন্ত্র, এটা আমাদের গ্রহণ করে নিতে হবে। তাহলেই আমরা উপন্যাসিককে বুঝতে পারব। প্রকৃতির মধ্যে দিয়ে বিভূতিভূষণ এক আশ্চর্য সৃষ্টি, এই পৃথিবী, এই সমাজ, এই জগৎকে দেখেছিলেন নিজস্ব দৃষ্টিভঙ্গি তার। তিনি প্রকৃতির অন্তরকে অবগাহন করে জগৎ এবং জীবনকে উপলব্ধি করেছিলেন। তিনি প্রকৃতির ভেতরে অনুভব করে আধ্যাত্মিকতা, ঈশ্বরের অন্বেষণ করেছিলেন ভবানী বাণিজ্যের ভেতরে। তিনি প্রকৃতির দেখেছিলেন এক শিশুর দৃষ্টিতে অপূর্ব এগিয়ে চলা পথের পাঁচালী, পথের পাঁচালী, অর্থাৎ এগিয়ে চলা। অর্থাৎ তিনি বলতে চাইছেন চরই বেতি চরণ বই মধুবিন্দতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে গেলেই মধু লাভ হয়। জঙ্গমাতায় জীবন, স্থবিরতায় মৃত্যু, এটা আমাদের ভারতবর্ষের কথা। আপনি রাস্তার 3 মাথার মোড়ে যাবেন, দেখবেন 3 দিকে গাড়ি চলে যায়, যেখানে গাড়ি যায় না সেখানে এই ধুলো জমে থাকে। আপনি যে পেনটা অনেকদিন ব্যবহার করেননি সেখানে এই ধুলো জমে থাকে, যেটা ব্যবহার করেন সেটাই ধুলো জমে না। চলমানতাই জীবন, স্থিরতায় মৃত্যুর প্রতীক। এটা তো ভারতবর্ষের কথা, উপনিষদের কথা, বেদের কথা। আমাদের পাশ্চাত্যের কাছে যেতে হবে কেন? বিভূতিভূষণ এই কথাই বলেছেন তার উপন্যাসের ভেতর। জীবনকে এড়িয়ে যাবার তিনি প্রাকৃতিক সাহচর্য কামনা করেননি, বরং জীবনকে আরো গভীর, আরো সত্যরূপে অনুভব করার জন্যই তিনি তার সাহিত্যের পাতায় প্রকৃতিকে জায়গা করে দিয়েছেন। তার অপরাজিতকে দেখি সেই কাশি থেকে ফিরে উত্তরাখণ্ডের পথপথের যে জীবন, তার উপন্যাসে আমরা পাই প্রকৃতি চেতনাকে পাই, চলমান মহাকালের বিরাট স্বরূপের উপলব্ধি, অতীত দিনের স্মৃতিরসকে পাই, আধ্যাত্ম বিশ্বাস, অধ্যাত্ম জীবনকে পাই। 20 শতকের গ্লানি, হতাশা, ক্লান্তি তার জীবন, তার উপন্যাসে পাই না, তার উপন্যাসে পাই ভারতীয় জীবন। ভাবতে হবে, আমি দেখাবো কেমন করে ভারতীয় জীবন তার উপন্যাসে উঠে এসছে। ভারতীয় জীবন বোধ, ভারতীয় শিল্প চেতনা, তার দৃষ্টিভঙ্গি, আশ্চর্য শিল্প প্রকাশ। ভারতকে ছাড়া তিনি কোনো কিছু ভাবেননি, ভারতের মানুষকে ছাড়া ভাবেননি। 99% যে মানুষ গ্রামে বাস করে সেই গ্রামকে ছাড়া তিনি কিছু ভাবেননি। তথাকথিত কয়েকটা মানুষের নগরের জীবনকে তিনি সাহিত্যের পাতায় জায়গা দেননি। কিন্তু কতিপয় সমালোচক তাই সে কারণে তার সমালোচনা করেন। আসলে ওই একদেশ দর্শী ভাবনা, কলহ, সংশয়, স্বার্থদ্বন্দ্বের অবসান, এটাই এটাই কেবল জীবন নয়। ভারতীয় জীবন ও সাহিত্য সাধনার মূল ওই যেটা বললাম, চরই বেতি চরণ বই মধুবিন্দতি, পথ চলাই জীবন, এগিয়ে যাওয়াই জীবন, প্রকৃতি সম্ভূতই জীবন। বারবার আমরা বিভূতিভূষণের উপন্যাসে তাই এই প্রাচীন সাহিত্যে মর্মদাহী অনুভবকে পাই।
ভারতবর্ষের প্রাচীন সাহিত্যে কখনো ট্র্যাজেডি নেই। এই ট্র্যাজেডির আমদানি করা হচ্ছে পশ্চিম থেকে। ভারতবর্ষ মিলন পিয়াসী। ভারতবর্ষ ধ্বংসের মতো জীবনকে খুঁজে না, ভারতবর্ষ সৃষ্টির ভেতরে জীবনকে খোঁজে। তাই এই পাশ্চাত্যের আমাদের অনেক কবির অনুকরণীয় এক কবি টি.এস. এলিয়ট, তার এই দ্য ওয়েস্টল্যান্ড কবিতাকে আমরা প্রায় অনুবাদ করি, তাকে সামনে রেখে বহু বাঙালি আধুনিক কবি কবিতা লিখেছেন। কিন্তু তারা খেয়াল করেননি ওই কবিতার, ওই কাব্যগ্রন্থের শেষ তিনটে শব্দ ভারতীয় উপনিষদের, বেদের, দত্তদাধ্যম দাদ ভব। তারা এটা দেখলো না যে এই ইংরেজ লোকটাও তার যে কাব্যগ্রন্থটাকে আমরা অবলম্বন করছি এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, নকল করছি, আমরা তার শেষ লাইনটাকে দেখলাম না, দত্তদাধ্যম দাদ ভব। বিস্ময় জাগে। একদল দাস সুলভ, মানে যাকে আমরা বলা যায় রক্তে দাসত্ব বৃত্তি, অর্থাৎ এই 1000 বছরের পরাধীনতা আমাদের দাস করে দিয়েছিল, ইংরেজ সেটা কফিনে শেষ পুরো পেরেক পুঁতে দিয়েছিল। আমরা তাই বোঝার চেষ্টা করিনি। আমাদের সাহিত্যে নেই, কখনো কোনো কালেই ছিল না। ভারতবর্ষ সমগ্র প্রাচীন সাহিত্যের মর্মমূলে একটি কথা, স্নিগ্ধ গভীর শান্তরসের কথা বারবার অনুভূত হয়েছে। বিভূতিভূষণের উপন্যাসকে যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে এই আলোচনায় দেখি, তাহলে দেখব কি কি তার উপন্যাস, তার ছোট গল্পে, তার দিনলিপির মধ্যে ফুটে উঠেছে। আসলে বিভূতিভূষণের সাহিত্য সৃষ্টির প্রথম কথা ওই বলি প্রকৃতি চেতনা, এটাকে আমরা নাম দিতে পারি অধ্যাত্ম চেতনা। আমরা অপুকে মনে করি পথের পাঁচালীর নায়ক, আমরা অপরাজিতর নায়ক অপু, আমরা দৃষ্টিপ্রদীপের জিতুকে মনে করি, আমরা ইছামতির ভবানী বাণিজ্যে। বিস্তৃত আলোচনার সুযোগ নেই, কিন্তু যদি আমরা এই 4টি নায়কের জীবনকে দেখি, অন্বেষণের জীবন, খোঁজার জীবন, অন্তরাত্মার জীবন। বেঁচে থাকা কেবল আহার নিদ্রা মৈথুনে নয়, এটাই বিভূতিভূষণ বলতে চেয়েছেন। পশুবৃত্তির বাইরে যে মননশীল মানুষ বেঁচে থাকে, বিভূতিভূষণ সেই মানুষটাকে খুঁজেছেন। তার অপর দৃষ্টিতে যেমন অপান্তেয় আশ্রয়রা, ঝোপ ঝাড়, জঙ্গলের বুনোফুল আমরা তাকিয়ে দেখি না, বড় লোকের ফ্ল্যাটে টবের ফুলের মতো সেসব ফুটে ওঠে, তেমনি অরণ্যচারী আদিবাসী জীবন প্রকাশিত হয়। এক দরিদ্র সর্বজয়া হরিহর গ্রামীণ ব্রাহ্মণের দাম্পত্য জীবনের ছবি, ইন্দিরা ঠাকুরের মতো এক বাল বিধবার ছবি, হয়তো দারিদ্র্যের ছবি, কিন্তু দারিদ্র জীবনের সব নয়। দারিদ্রটা আপনার বেঁচে থাকাটাকে কতটা পীড়িত করছে সেটাই দেখা দরকার। দারিদ্রকে নিয়ে যদি আপনি আনন্দে বাঁচতে পারেন, এটাই তো বাঁচা। ভারতবর্ষে বেদ কি বলে? আনন্দ ভবতি। আমরা আনন্দের সন্তান, আনন্দের বাঁচা। যে দরিদ্রকে আমি কোনো গুরুত্বই দিলাম না, বস্তুগত চাওয়া পাওয়া, আর যে অর্থনীতি আমাকে সুখ দিল না, কোনটাই উপাদেয়। বিভূতিভূষণ ওই জীবনের সন্ধানী। তার অপু, তার জিতু, তার ভবানী বাণিজ্যে স্বয়ং বিভূতিভূষণ একটাই নায়ক, অপু। সমালোচকরা প্রায়শই বলে থাকেন বিভূতিভূষণের নায়ক একটাই, হয়তো সত্যি কথাই বলে থাকেন। ওই অন্বেষণকারী যে নায়ক, জীবনের সন্ধানে রত। জীবন তো এই চলারই নাম জীবন। বিভূতিভূষণ প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্যকে সামনে রেখে এই জীবনকে দেখিয়েছেন তার উপন্যাসের ভেতর দিয়ে। যারা আবার বলেন বিভূতিভূষণ দেশের মাটি, এই মাটির কথাই তিনি বলেছেন, যে অশনি সংকেত সমকালীন জীবন নেই। অশনি সংকেতে কি ছবি? 50-এর মন্বন্তর, দারিদ্র পীড়িত হাহাকার। প্রথম বিশ্বযুদ্ধে গান্ধীজিকে ইংরেজরা শপথ করেছিলেন সাহায্য করলে আমরা স্বরাজ দেব, তারপরে দিলেন না স্বরাজ, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দিলেন। সেই মন্বন্তরের ছবি তো বিভূতিভূষণের সাহিত্যে আছে। দারিদ্রের ছবি কি সমাজের ছবি নয়? না, তার উপন্যাসে খল চরিত্রের অভাব ছিল। খলটা খুব প্রয়োজন না, সরলতা কোনো প্রয়োজন নেই জীবনে।
আদর্শবাদিতার কোনো প্রয়োজন নেই জীবনে, আধ্যাত্মিক জীবনের কোনো প্রয়োজন নেই জীবনে। যারা মার্ক্সবাদী লোক তারা তো শেষ জীবনে তারা পিঠে গিয়ে পুজো দিয়েছিলেন কোন আদর্শে? তাহলে এটাই ভারতবর্ষ, কয়েক হাজার বছরের প্রমাণিত সত্য। ভুল ঠিক, ভুল ঠিক। তাই বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, স্মৃতি, ন্যায়, সাংখ্য দর্শন অর্থাৎ যুগানুকূল হয়ে প্রবর্তিত হতে হতে, প্রবাহিত হতে হতে যে ঠিক ভুল করে যুগানুকূল জীবনাদর্শ প্রকাশিত হয়েছে, সেই জীবনাদর্শকেই বিভূতিভূষণ তার উপন্যাসের নায়কের ভেতর দিয়ে প্রকাশ করেছেন। তার উপন্যাসের নায়িকা সর্বজয়া চিরকালীন বাঙালির মা। সে ঝগড়া করে, ইন্দ্রি ঠাকুরকে বের করে দেয়, পথে পড়ে মারা যায়, আবার অপুকে মারে, দুর্গাকে মারে, কিন্তু আবার তাদেরকে ভালোবাসে। ইন্দ্রি ঠাকুরকে বের করার স্মৃতি আবার অনেকদিন পর যখন মনে পড়ে তখন বুক ফাটা কান্না ছেয়ে যায়। এটাই তো একজন নারী দোষী গুণী। আমাদের ভাবতে হবে। পথের পাঁচালীতে এখনো জনপ্রিয়, আরণ্যক পড়ে এখনো আমরা ভাবতে বসি, এখনো আমাদের বিহল করে, দৃষ্টি প্রদীপ প্রদীপ আমাদের আধ্যাত্মিক মার্গে উন্নীত করে। কেন? ভাবতে হবে, আমাদের ভাবা দরকার। খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তা অপরাজিত আমাদেরকে অন্য এক জগতে পৌঁছে দেয়। কেদার রাজা, বিপিনের সংসার, অথই জলে, আর তার হে অরণ্য কথা কও। এসব দিনলিপিগুলো ভারতবর্ষকে বারবার স্মরণ করে। আমি আসবো একটু পরবর্তী পর্যায়ে। কি দেখবো আমরা গেলাম যে তার উপন্যাস আসলে এই প্রকৃতি, এই আধ্যাত্মিক জীবন, এটা যেমন আসে তেমনি আসে অরণ্য প্রকৃতি, অরণ্য সংলগ্ন মানুষ, এটা আসে প্রকৃতি ও মানুষের কথা, আসে ধর্ম জিজ্ঞাসা, ধর্ম চেতনার কথা। দারিদ্র অর্থনীতি আছে, মহাযুদ্ধ দুর্ভিক্ষ আছে, কিন্তু সবচেয়ে বেশি আসে জীবন সত্যের সন্ধান। এই জীবন সত্যের সন্ধানই তার পৃথিবীর সবকিছু গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার সম্পর্কে যে অভিযোগ, সেই অভিযোগগুলো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তার উপন্যাসের ভেতর দিয়ে আমরা জীবনকে কেমন করে দেখতে পাই। তিনি তার হে অরণ্য কথা কও এক জায়গায় বলছেন, কি বলছেন না, এই দরিদ্র সকল লোকগুলি, এই দরিদ্র সরল লোকগুলি ভারতবর্ষের প্রাণ বস্তু, অথচ কি দুঃখপূর্ণ জীবন এদের। তুমি কি দারিদ্রকে বাদ দিলে? যারা আপনার ওই রিয়েলিটির কারি পাউডারে বিশ্বাস করেন। আরেক জায়গায় বলছেন তিনি, এই হলো ভারতবর্ষ, ভারতবর্ষকে বুঝতে হলে এইসব লোকের সঙ্গে মিশতে হবে। কি সামান্য এদের খাওয়া, কত তুচ্ছ এদের শোয়া, শীতকে এরা শীত জ্ঞান করে না, বুনো হাতি মানে না, বাঘ মানে না। অর্থাৎ আহার নিদ্রা মৈথুন তাই তো জীবন, না প্লেন লিভিং হাই থিঙ্কিং এর জীবন তিনি দেখাচ্ছেন। বারবার মনে রাখতে হবে ওই হে অরণ্য কথা কও বলছেন তিনি সেখানে, যে এই দরিদ্র সরল লোকগুলি ভারতবর্ষের প্রাণ বস্তু। তার ভারতবর্ষ কি? এই মানুষগুলো, এই মানুষগুলো গুরুত্ব। এই হলো ভারতবর্ষ। কারা? এই যে জীবনকে যারা সহজ চোখে রাখে, কে চলিতে পারে সহজ লোকের মতো, জীবনানন্দ দাশ। অর্থাৎ সহজ করে বাঁচা আসলে কঠিন, কঠিন করে বাঁচার মধ্যে কোনো বাহাদুরি নেই। আজকের দিনে এই মহাবারীর আলোকে বসে মনে হয় না যে সহজ করে বাঁচার মধ্যেই আসলে জীবনের সন্ধান আছে, আর ওই তথাকথিত অন্যরকম প্রাচুর্যের বাঁচার মধ্যে কোনো বাহাদুরি নেই। এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদের তাই তো শিখিয়ে দেয়। ভারতবর্ষের ছবি তার ভেতরেই, ভারতবর্ষের ছবি এই বিভূতিভূষণ অরণ্যচারী যে জীবনের ছবি নিয়ে এলেন, সেখানে তিনি তার ম্যাক্সিমাম অভিযাত্রিক স্মৃতির রেখা, হ্যাঁ, অভিযাত্রিক স্মৃতির রেখা, উর্মিমুখর, তৃণাঙ্কুর, বনে পাহাড়ে, হে অরণ্য কথা কও, এই প্রতিটি দিনলিপির মধ্যে আমরা এই সাধারণ আদিবাসী নিরন্ন মানুষ জীবনের ছবি দেখতে পাই। আমরা দেখতে পাই এই যে আদিবাসী মানুষগুলো জঙ্গলে থাকে, বনে পাতাড়ি ঘুরে বেড়ায়, হরিণ শিকার করে, পশু শিকার করে, বনল কুড়ে খায়, শুধু ভাত খায়, লঙ্কা দিয়ে ভাত খায়। তিনি কি দেখলেন? তাদের জীবনেও সরলতা, নির্লোভতা,
তিনি হোক কুলি রমণীদের দেখলেন, দেখলেন কি নিষ্পাপ তারা, তাকালেন তাদের জীবনের দিকে, দেখলেন বিদেশি শক্তি কেমন করে আমাদের সম্পদ আহরণ করছে, আর এই মানুষগুলো কেমন করে কুলিকামিন হয়ে জীবন কাটাচ্ছে। কয়েক হাজার বছর ধরে অরণ্যচারী মানুষ, অরণ্য যাদের অধিকার, জল জঙ্গল জমি যাদের সব, তারা কেমন ধীরে ধীরে উদ্বাস্তু হয়ে যাচ্ছে, আর বিদেশি স্বার্থে আমাদের দেশের বনসম্পদ লুণ্ঠিত হচ্ছে। তিনি এদের সঙ্গে মিশলেন, এদের সরল জীবন, সরলতা, নির্লোভ জীবন কাছ থেকে দেখলেন। তিনি দেখলেন এদের পরিষ্কার পরিচ্ছন্নতা, গ্রাম ও বাড়ির দেয়ালে আলপনা তিনি দেখলেন। তিনি এক জায়গায় বলছেন যে ছাতনাকোটা ও রাঙামাটিয়া নামে দুটি সাঁওতাল গ্রাম পথেই পড়ে। সাঁওতালদের মাটির ঘরগুলি দেখবার জিনিস বটে, পরিষ্কার ভাবে লেপা মোছা, রাঙা ও কালো মাটি দিয়ে চিত্তির করা দেওয়ালের গায়ে আলপনার মতো পাখি আঁকা, গাছপালা আঁকা। ভাবি তো আমরা কজন মানুষ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি? আর এই মানুষগুলোকে এখনো আমরা কিন্তু আদিবাসী বলে, সাঁওতাল বলে দূরে সরে রাখি। ভারতবর্ষকে উন্নতি করতে গেলে এই মানুষগুলোকে আপনাকে সঙ্গ দিতে হবে। এই মানুষই আসল। এই মানুষের থেকে এই যে সরলতাপূর্ণ জীবন, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা জীবন, এই যে শিল্পিত জীবন, এটা কি বিভূতিভূষণের কম কৃতিত্ব? এই মানুষগুলোকে তিনি তুলে আনলেন। তিনি কি তুলে আনলেন? যে ধর্মান্তর ঘটছে এই আদিবাসী মানুষগুলোর ভেতরে, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। সংস্কারটা দেখুন। কিন্তু যখন তারা রোগ শোকে, তখন লুকিয়ে তারা তাদের যে বঙ্গা দেবতা সেখানে গিয়ে মানত করছে, পূজা করছে। অর্থাৎ সংস্কার রক্তের সঙ্গে থাকে। তারা নানা প্রয়োজনে, নানা ভুল বোঝানোতে তারা ধর্মান্তর হয়ে গেছে, তারা খ্রিস্টান ধর্মে গ্রহণ করেছে। কিন্তু তারা বিপদের দিনে তারাও নিজেদের সংস্কারকে ভুলে যায় না। ভারতীয়ত্ব। আমরা যেমন আদিবাসী জীবনের ছবি পাই, আমরা তেমনি এই সংস্কারটাও পাই। আমরা দেখতে পাচ্ছি ধর্মান্তরিত করে ওই আদিবাসী রমণী, আদিবাসী শিশুদের তারা মিশনারি স্কুলেও পড়াচ্ছে। তার ভেতর থেকে আমরা পাচ্ছি দরিদ্র লোকগুলি ভারতবর্ষের প্রাণবস্তু। এই হলো ভারতবর্ষ, সহজ সরল অনাড়ম্বর জীবন। তিনি তার এই এতগুলো আমি নাম বললাম, কি কি কেমন করে জীবন তুলে আনলেন। যে এই সরল আদিবাসী হন্ডা, মুন্ডা, গন্ড, হো, সাঁওতাল, এরা আসলে কেমন করে বাঁচে কি দেখালেন না? এদের জীবন সরল শান্তিপূর্ণ জীবন, লোভ লালসা নেই, এই জীবনটাই খুব ভালো। তিনি দেখলেন এদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য প্রিয়। তিনি এদের বেঁচে থাকার অবলম্বন, এরা দারিদ্র আছে, এদের অসহায়তা নিত্য সঙ্গী, কিন্তু প্রাণচঞ্চল, সতেজ, আনন্দময় জীবন। এদের মেয়েরা পরিশ্রমী, এরা সমান সময়ের অংশীদারী। এই যে জীবন, এর দারিদ্র আছে, অরণ্যে কাঠ কাটতে যায়, বিক্রি করে, এরা শোষিত হয়, বঞ্চিত হয়, কিন্তু শোষণ বঞ্চনাকে দূরে রেখে তাদের জীবনকে তিনি তুলে আনলেন। আমরা যদি একটু যাই আরণ্যক উপন্যাস, বিস্তৃত সাঁওতাল আদিবাসীর জীবন, আত্মজৈবনিক উপাদান এই উপন্যাসের ভেতরে আছে। সেখানে কি দেখব? সত্যচরণ নামক এক নায়ক, যিনি সাঁওতাল পরগনায় গেছেন জীবিকার তাগিদে। সেখানে গিয়ে তার দেখা হলো ডবরুপান্না, ভানুমতি, মটুকুনাথ পাড়ে, মঞ্চি, কুন্তা, যুগল প্রসাদ, কবি বেঙ্কটেশ্বর। এই মানুষগুলো তাকে প্রকৃতি সন্ন্যত জীবন শেখালো। ভারতবর্ষ প্রকৃতির জীবন। এই যে ভারতবর্ষের প্রতীক আসে, এই যে ভারতবর্ষ, এটা তো প্রকৃতি, আমাদের মূল সাহিত্য প্রকৃতি। তিনি এই আরণ্যক অঞ্চলে গিয়ে কলকাতার নগরের মানুষ কেমন করে থাকবেন, কিন্তু সময় যত এগোলো তত বুঝলেন গ্রাস করে নিয়েছে জায়গা। তিনি ওই প্রকৃতিকে ছাড়া এখন আর থাকতে পারেন না। এই প্রকৃতিকে আবিষ্কার করেন। চন্দ্রালোকিত অরণ্য, তার আদিবাসী মানুষজন, তার রমণী, ফেলে আসা অতীত ইতিহাস, তাদের লপটুলিয়া বৈহার, এই জীবনগুলো তিনি খুঁজে বেড়ান। দেখেন সেই অরণ্য সন্ন্যত মানুষের জীবনকে। আমরাও তার সঙ্গে হারিয়ে যাই। আমরা খুঁজি না ওই নাগরিক সুলভ
মার্ক্সীয় সুলভ, ফ্রয়েডীয় সুলভ তত্ত্বকে। তাহলে মানুষের মন আসলে কি খোঁজে ভাবতে হবে। আমরা যখন পথল পাঁচালী পড়ি, ওই তথাকথিত মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি যে মানুষজন, অধ্যাপক সমালোচক, তাদের চেয়ে বেশি উপন্যাস যখন পড়ে, যে মানুষটি উপন্যাস পড়ে আধ্যাত্মিক চেতনায় উন্নত হয়, জীবনের মানে খুঁজে বেড়ান, জীবনে আনন্দ পান, তার বাঁচাটা আরো সুন্দর হয়ে ওঠে, নিজের ভেতরে বাঁচতে শেখেন, উপন্যাস তো সেই বাঁচাটাই শেখায় না। একজন সমালোচক কেমন করে মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটে দেখান, সেটাই গুরুত্বপূর্ণ। পাঠক পড়ার সময় কি দেখবে, কতটা দেখি মার্কস আছে, কতটা দেখি ফ্রয়েড আছে, না আনন্দকে খুঁজবে? আমরা বিভূতিভূষণ পড়ে এই আনন্দকে পাই। আমরা পথের পাঁচালী পড়ে, আমরা আরণ্যক পড়ে, আমরা দৃষ্টি প্রদীপ পড়ে, আমরা অপরাজিত পড়ে আমরা নিজে লীন হয়ে যাই নায়কের সঙ্গে। এটাই তো মানুষের অন্তর গহীনের কথা। জীবন তো আমাকে এটাই শেখায় না। সর্বজয় হরিহরে প্রেম ছিল না, অপদুর্গার ভাই বোনের সম্পর্ক ছিল না, অর্থাৎ প্রকৃতি, পরিবার, সমাজ, এটাই ভারতবর্ষ। প্রকৃতিকে নিয়ে অনেক উপন্যাস লেখা হয়েছে পাশ্চাত্যে, অনেক আরো অন্য অন্য আলোচনার জায়গায় চলে যাওয়া হবে, অনেক আলোচনার জায়গা এসে যায়ও। সেখানে অরণ্য প্রকৃতি আসলে নারী আর পুরুষের সম্পর্ক, রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্ক হয়তো। আর আমাদের প্রকৃতি আর মানুষের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক, মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কথা। এক জায়গায় এক সমালোচকের একটু লাইন বলছি, কি বলছেন, পৃথিবীর সাহিত্যে প্রকৃতি সেই কোন বিস্মৃতকাল থেকে স্থান পেয়ে এসেছে। আদিম পৃথিবীর সঙ্গে তার ছিল অচ্ছেদ্য বন্ধন। তখন নগর ছিল না, সভ্য মানুষ ছিল না, নাগরিক জীবনের এত বিচিত্র উপকরণের সামান্য ভগ্নাংশও ছিল না। ছিল শুধু আকাশ, অরণ্য, পাহাড় আর ধুধু মাঠ প্রান্ত। এই প্রকৃতিই ছিল তখন শিল্প প্রেরণার প্রধানতম উপকরণ। তারপর প্রাচীন সভ্যতার ক্রমশ উদ্ভব হয়েছে, মানুষ সমাজবদ্ধ হয়েছে, কিন্তু তখনও কাব্যে, গানে, গল্পে প্রকৃতি অসীম প্রভাব বিস্তার করে আছে। আমাদের রামায়ণ, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, উত্তরচরিত প্রকৃতি চেতনার অজস্র স্বাক্ষর। বিভূতিভূষণ এরই উত্তরসূরি। আধুনিকতা, আধুনিকতা আবার কি? আধুনিকতা তো আপেক্ষিক। সেজন্য মানুষ যন্ত্র নির্ভর নাগরিক জীবনের পাশাপাশি প্রকৃতির রূপ, রস, গন্ধের নিবিড় আস্বাদন পাওয়ার জন্যই অরণ্য, পাহাড়ি, জঙ্গলে নাগরিক ক্লান্তি ভোলার জন্য প্রতি মুহূর্তে ছুটে বেড়ায়। এর কারণই আসলে তাই, প্রকৃতি আমাদের ডাকে, অরণ্য আমাদের ডাকে। বিভূতিভূষণ আসলে ওই হে অরণ্য কথা কও, স্মৃতির রেখা, উর্মি মুখর, আরণ্য, পথের পাঁচালীতে এই অরণ্য সংকুল, অরণ্য সন্নত আদিবাসী এবং মানুষের জীবনের কথা তিনি স্মৃতির রেখায় বারবার উচ্চারণ করেছেন। অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির ঠাকুর, ভবানী বাণিজ্যের ভেতর দিয়ে। আসলে বিভূতিভূষণ বেদ, উপনিষদ, আরণ্যকের প্রতীক। বিভূতিভূষণের আধ্যাত্ম চেতনা সঙ্গে প্রাচীন ভারতের ঐতিহ্যের এক বিস্ময়কর সঙ্গতি আছে। হয়তো তাই এক ধরনের সাহিত্য সমালোচক তার প্রশংসায় একটু দূরে থেকেছেন। বেদ কিংবা উপনিষদ তাকিয়ে দেখি, এই অরণ্যেই লেখা। সেখানে কি আছে? প্রকৃতির বিচিত্র মহিমা, বিশ্ব প্রকৃতির উপলব্ধি, তস্য ভাষা সর্বমিদং বিভাতি। প্রাচীন ঋষিদের চেতনার কাছে আত্মসমর্পণ করেছেন রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র সেই চেতনার কাছে আত্মসমর্পণ করেছেন। রোমান্টিকতা বলুন, বোধ এবং চেতনার উত্তরণ বলুন, নিশ্চিক দৃষ্টিক বলুন, সবই বিভূতিভূষণে আছে। আর যেটা মানুষের হৃদয়কে আরো আকর্ষিত করে। তাত্ত্বিক ব্যাখ্যা, তাত্ত্বিক বস্তুবাদ, পাশ্চাত্যে নানা কিছু ইজম, সেটা আমাকে একাডেমিক ঔন্নাসিকতা দিতে পারে, অন্তরের শান্তি দিতে পারে না। বিভূতিভূষণের উপন্যাস সেই অন্তরে শান্তি দেয়। প্রকৃতিকে পাশ্চাত্য কবি ওই রহস্যময়ী দৃষ্টিতে দেখে বলেই আমাকে প্রকৃতিকে অমনি করেই দেখতে হবে। কে বলেছিল, কেমন বলেছিল? তাই বিভূতিভূষণের উপন্যাসে মানব সমাজ, মানুষ, ভারতবর্ষ, ভারতীয় আধ্যাত্মিক চেতনা, প্রাচীন ভারতবর্ষ,
আরণ্যক সমস্ত কিছুই একাধারে একাধারে পরিলক্ষিত। বিভূতিভূষণের একদিন রাইকমল পড়ে, তারাশঙ্করের রাইকমল পড়ে বিভূতিভূষণ বলেছিলেন, মাটির গন্ধ পেলাম। অর্থাৎ সেটা মাটির গন্ধ ছিল না, সেটা ছিল বীরভূমের মাটির গন্ধ। বিভূতিভূষণ তার প্রতিটি উপন্যাসে যথার্থই মাটির গন্ধই দিয়ে গেছেন। আর সে মাটি ভারতবর্ষের মাটি, সেই মাটিই তো খাঁটি। নমস্কার।